বন্ধুরা, আজকে অ্যাডজর্পশনের সেকেন্ড ক্লাস। এখানে আমরা মূলত ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম নিয়ে কথা বলবো। আমরা লাস্ট ক্লাসে কি কি জিনিস কভার করেছিলাম? আমরা কিছু বেসিক টার্মস ইন্ট্রোডিউস করেছিলাম, যেমন অ্যাডজর্পশন কি, অ্যাবজর্পশন কি, সেগুলো বলেছিলাম। আমরা বলেছিলাম যে কখনো কখনো এটা বোঝা খুব কঠিন যে কোন পার্টটা অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হয়েছে আর কোন পার্টটা অ্যাবজর্ব হয়েছে। সেই জন্য আমরা একটা অন্য টার্ম ইন্ট্রোডিউস করেছিলাম, যেটা হচ্ছে জর্পশন, যেটা অ্যাবজর্পশন এবং অ্যাডজর্পশনকে কম্বাইনলি বলা হচ্ছে। আমরা অ্যাডজর্বেন্ট অ্যান্ড অ্যাডজর্বেট নিয়ে কথাবার্তা বলেছিলাম। আমরা অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশনের ডিফারেন্সেস গুলো দেখেছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজর্পশন। আমরা বলেছিলাম যে অ্যাডজর্পশন গুলো মূলত দু রকমের হতে পারে, ফিজিজর্পশন বা ফিজিক্যাল অ্যাডজর্পশন আর কেমিজর্পশন বা কেমিক্যাল অ্যাডজর্পশন। ফিজিজর্পশনের ক্ষেত্রে যে ড্রাইভিং ফোর্স, অর্থাৎ অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্ট মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা ফিজিক্যাল ইন নেচার, অর্থাৎ ভ্যান রয়াল টাইপ। আর কেমিজর্পশনের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা কেমিক্যাল বন্ড তৈরি হয়েছে। আমরা এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন ডিফাইন করেছিলাম এবং দেখেছিলাম সেই এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা কার কার উপরে নির্ভর করে। ফাইনালি আমরা অ্যাডজর্পশন আইসোথার্ম নিয়ে কথা বলতে শুরু করেছিলাম এবং সেই কনটেক্সটে আমরা ফ্রেনলিক অ্যাডজর্পশন আইসোথার্ম সেটা বুঝে নিয়েছিলাম। এবং ফাইনালি যেটা দেখেছিলাম যে এই ফ্রেনলিক অ্যাডজর্পশন আইসোথার্মের কি লিমিটেশন আছে। ফ্রেনলিক অ্যাডজর্পশন আইসোথার্মের একটা মূল লিমিটেশন সেটা হচ্ছে এই যে এক হচ্ছে এটা এই ইকুয়েশনটা এম্পিরিক্যাল ইন নেচার, আর সেকেন্ড যেটা ছিল যে এটা লো প্রেসারে ঠিক ঠিক কাজ করে, কিন্তু হাই প্রেসারে ফ্রেনলিক অ্যাডজর্পশন আইসোথার্মটা কারেক্ট এক্সপেরিমেন্টাল সিনারিওটাকে ঠিক ঠিক করে ব্যাখ্যা করতে পারে না। আমরা জাস্ট নেক্সট যে অ্যাডজর্পশন আইসোথার্মটা নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম। আচ্ছা, ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে জিনিসটা বলার দরকার সেটা হচ্ছে এই যে ইনিশিয়ালি ইট ওয়াজ অ্যাজিউম দ্যাট অল অ্যাডজর্পশন ইজ ফিজিক্যাল অ্যাডজর্পশন and it is the van der Waals interaction which is responsible for adsorption. In 1918, Irving Langmuir suggested that it is the chemical force which is responsible for adsorption of gases on solid surface. This is known as chemisorption. He hypothesized that a given surface has a certain number of equivalent sides to which a species can stick by chemical bonding, forming a monolayer. তাহলে a derivation of ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম সেখানে যাওয়ার আগে আমরা প্রথমে বুঝে নিতে চাইছি যে ল্যাংমুর কি কি অ্যাজাম্পশন নিয়েছিলেন। সেই অ্যাজাম্পশনগুলোকে আমরা জাস্ট প্রথমে সামারাইজ করে নিচ্ছি। আমি এটা রিড আউট করছি। So it is the chemical force that is responsible for adsorption for adsorbate molecules on the surface of adsorbent, that is, it is completely chemisorption. Each side of the adsorbent molecule can hold at most one molecule, that means only monolayer is formed. This is very very important. যে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মটা হচ্ছে বেসিক্যালি কেমিজর্পশন, এখানে জাস্ট সিম্পলি ইউনিলেয়ার বা মনোলেয়ার তৈরি হচ্ছে। আমরা পরবর্তীকালে দেখব যে কেমিজর্পশনের সাথে সাথে যদি ফিজিজর্পশন হয় সেখানে কিন্তু মাল্টি লেয়ার তৈরি হবে। দ্য সারফেস কন্টেনিং দ্য অ্যাডজর্বিং সাইডস ইজ পারফেক্টলি ফ্ল্যাট প্লেন উইথ নো করুগেশনস, হুইচ মিনস দ্য সারফেস ইজ হোমোজিনিয়াস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অল অ্যাক্টিভ সাইডস আর ইকুইভ্যালেন্ট। দ্য অ্যাডজর্বিং গ্যাস মলিকুলস, the adsorbing gas adsorbs into a immobile state, usually the solid state. মানে বেসিক্যালি আমরা গ্যাসের অ্যাডজর্পশনের সলিড সারফেসে কনসিডার করছি, তার মানে বেসিক্যালি বোঝা গেল যে আমার যে গ্যাস মলিকিউলগুলো সেটা সলিড ফেজে অ্যাডজর্ব হচ্ছে। There are no lateral interactions between the adsorbent molecules on adjacent sides and hence the enthalpy of adsorption is independent of surface coverage. আমরা দেখবো যে এই সলিড সারফেসের উপরে যে অ্যাক্টিভ সাইডসগুলো আছে সেইখানে হয়তো প্রথমে পুরোটাই ফাঁকা ছিল, সেখানে কিছু গ্যাস মলিকুল অ্যাডজর্ব হলো। এবারে একটা গ্যাস মলিকুল অ্যাডজর্ব হয়ে যাওয়ার পরে পাশের যে অ্যাক্টিভ সাইডটা সেখানে যখন আরেকটা গ্যাস মলিকুল অ্যাডজর্ব করবে, আমি ধরে নিচ্ছি যে ওই যে মলিকুলটা অ্যাপ্রোচ করেছে এবং আগে যে মলিকুলটা অলরেডি অ্যাডজর্ব হয়েছিল তাদের মধ্যে কোনো ল্যাটারাল ইন্টারাকশন নেই বলে এটাও এই একই প্রপোর্শনে বা একই রকমের ইজিলি বা একই ডিফিকাল্টি নিয়েই হচ্ছে পরে মলিকুলটা অ্যাডজর্ব করবে। সেখানে এনথালপি অফ অ্যাডজর্পশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস কভারেজ। There is a dynamic equilibrium between the free adsorbent molecules and the adsorbed adsorbent molecules. আমরা দেখব যখন ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মটাকে আমরা ডিরাইভ করব, সেখানে এই যে অ্যাডজর্ব হওয়া অর্থাৎ অ্যাডজর্পশন আর অ্যাডজর্ব মলিকুলটা বেরিয়ে যত ডিজর্পশন, এই অ্যাডজর্পশন এবং ডিজর্পশনের মধ্যে কিন্তু একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম কাজ করবে। আর ফাইনালি যেটা আমরা বলছি সেটা হচ্ছে দ্য গ্যাস হুইচ ইজ বিং অ্যাডজর্বড বিহেভস আইডিয়াল। অর্থাৎ আমি ওই গ্যাস মলিকুলগুলো নিজেদের মধ্যে যে একটা ইন্টারাকশন থাকতে পারে সেটা আমরা নেগলেক্ট করছি। অর্থাৎ যে গ্যাস মলিকুলগুলো যখন ফ্রি ছিল
তখন সে যেন আইডিয়ালি বিহেভ করে। তাহলে এই অ্যাজাম্পশনের উপরে বেশ করে আমরা ল্যাংমুর অ্যাডজাস্টন আইসোথর্মটাকে ডিরাইভ করব। আমরা প্রথম যে ডেরিভেশনটাকে করব সেখানে আমরা এমন একটা গ্যাস মলিকুল নেব যেটা ডিসোসিয়েট করবে না, আর অ্যাট দ্য সেম টাইম কোনো কম্পিটিশন নাই। অর্থাৎ যদি কোনো একটা সলিড সারফেস আমি কনসিডার করি, সেখানে একটা পার্টিকুলার টাইপ অফ গ্যাস মলিকুল অ্যাবজর্ব করছে, অন্য কোনো মলিকুল নেই, বা অন্য কোনো মলিকুল ওই যে অ্যাকচুয়াল যে মলিকুলটা তাকে অ্যাবজর্ব হতে কোনো বাধা দিচ্ছে, সেরকম সিচুয়েশনটা নয়। Langmuir suggested that the following equilibrium exists between the free adsorbent molecules and the adsorbed molecules on the surface of adsorbent. মানে আমি যদি গ্যাস মলিকুলটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর সলিড সারফেস যার উপরে অ্যাডজর্ব হয়েছে সেটাকে যদি এস দিয়ে রিপ্রেজেন্ট করি, সার্টেনলি গ্যাস মলিকুলটা গ্যাস ফেজে আছে, কিন্তু ব্র্যাকেটে জি লিখেছি, আর সলিড সারফেসটা সলিড ফেজে আছে মানে ব্র্যাকেটে এস লিখেছে, তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে, যে এই গ্যাস মলিকুলটা যে সলিড সারফেসে অ্যাডজর্ব হলো, যে প্রসেসটা হচ্ছে অ্যাডজর্পশন প্রসেস, থেকে সেখানে এএস যেটা সলিড ফেজে তৈরি হচ্ছে উইথ রেট কনস্ট্যান্ট কে এ, আবার অ্যাডজর্ব গ্যাস মলিকুলটা ডিজলভড হয়ে ফ্রি গ্যাস মলিকুল তৈরি করতে পারে উইথ এ রেট কনস্ট্যান্ট ইকুয়াল টু কেডি। আর এবার আমি ধরে নিচ্ছি যদি থিটাটা is a fraction of surface already covered by the adsorbed gas molecule, then vacant size where new adsorption may take place is 1 minus theta. অর্থাৎ আমি যে সলিড সারফেসটাকে কনসিডার করছি সেটাতে কালেকশন অফ সাম অ্যাক্টিভ সাইডস, তার থিটা ফ্র্যাকশন অলরেডি অকুপাইড হয়ে গেছে, আর ফাঁকা আছে 1 মাইনাস থিটা, সেই জন্য অ্যাডজর্পশনটা হবে 1 মাইনাস থিটা এই ফ্র্যাকশনের মধ্যে, আর ডিজর্পশন হবে থিটা, অর্থাৎ যেটা অলরেডি অ্যাডজর্ব হয়ে গেছে সেখান থেকে। আর একটা জিনিস আমি এখানে ধরে নিচ্ছি যে সিগমা বি দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাক্টিভ সাইজ পার ইউনিট এরিয়া। তাহলে রেট অফ অ্যাডজর্পশন যেটা আমরা করতে পারবো, যে একটা রেট কনস্ট্যান্ট আছে কে, যেটা অ্যাডজর্পশনের জন্য রেট কনস্ট্যান্ট, আর এখানে যেটা হবে অ্যাক্টিভ মাস ফর দ্য সলিড সারফেস ইন্টু অ্যাক্টিভ মাস ফর দ্য গ্যাস মলিকুল হবে। তাহলে গ্যাসের অ্যাক্টিভ মাসটা তার প্রেশার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর সলিড সারফেস যে অ্যাক্টিভ মাসটাকে এটা 1 মাইনাস থিটা ইন্টু সিগমা দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। ঠিক একই রকম রেট অফ ডিজর্পশন যখন আমি দেখবো, রেট অফ ডিজর্পশন মানে হচ্ছে যে সলিড সারফেস থেকে বেরিয়ে যাওয়া, যেখানে সেটা সাডেনলি হচ্ছে গ্যাস প্রেশারের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট হবে, যেখানে যে থিটা হচ্ছে ফ্র্যাকশন অফ সলিড সারফেস হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যাডজর্ব, আর সিগমা হচ্ছে পার ইউনিট এরিয়াতে কতগুলো অ্যাক্টিভ সাইজ আছে, যেখানে অ্যাক্টিভ মাসটা ইজ বেসিক্যালি থিটা ইন্টু সিগমা সেটা, এবং ডিজর্পশনে রেট কনস্ট্যান্ট যদি কেডি হয়, রেট অফ ডিজর্পশন হয়ে গেলে কেডি থিটা ইন্টু সিগমা। আর যেখানে যেটা বলেছিলাম যে কে এবং কেডি আর দ্য রেট কনস্ট্যান্ট ফর দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড প্রসেসেস রেসপেক্টিভলি, অর্থাৎ কেটা হচ্ছে অ্যাডজর্পশনের জন্য রেট কনস্ট্যান্ট, আর কেডিটা হচ্ছে ডিজর্পশনের জন্য রেট কনস্ট্যান্ট। আর এবারে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে, তখন হচ্ছে রেট অফ অ্যাডজর্পশন রেট অফ ডিজর্পশনটা সমান হয়ে যাবে। তাহলে কে এ 1 মাইনাস থিটা সিগমা ইন্টু পি ইকুয়াল টু হয়ে যাবে কেডি থিটা ইন্টু সিগমা, সিগমা সিগমা কেটে গেলে এটাকে জাস্ট এক দু লাইন লিখে সিম্পলিফাই করলে আমি যেটা পেয়ে যাচ্ছি, থিটা ইকুয়াল টু কে এ পি বাই কেডি প্লাস কে ইন্টু পি। আচ্ছা, উপর নিচে যদি আমি কেডি দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু ক্যাপিটাল কেপি বাই 1 প্লাস কেপি। এখানে কে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা বেসিক্যালি কে বাই কেডি। এই যে ইকুয়েশনটা, দিস ইজ দ্য পপুলার ফর্ম অফ দ্য ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথর্ম। আচ্ছা, এবারে এই ইকুয়েশনটা থেকে আমাকে বেশ কিছু কিন্তু ইন্টারপ্রিট করতে হবে, সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, সেটা করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে আমি প্রথমেই একটা জিনিস বুঝে নিই যে লো প্রেশার রিজিয়নটা কেমন হবে। যদি প্রেশার খুব কম হয়, তাহলে এখানে একটু জিনিস বুঝতে পারছি যে প্রেশার কম হলে ডিজর্পশনের রেটটা যা আছে তাই থাকছে, কিন্তু অ্যাডজর্পশনের রেটটা কমে যাবে, কিন্তু অ্যাডজর্পশনের রেটটা হচ্ছে গ্যাসের প্রেশারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এটা দাঁড়াচ্ছে যে যখন প্রেশারটা বেশ কম হয়ে যাবে, তাহলে এই ডিনোমিনেটরে কেপি এই টার্মটা আমি নেগলেক্ট করতে পারি, কারণ যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা কে বাই কেডি সেটাও বেশ ছোট হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম প্রেশার কম বলে এই কেপি এই টার্মটা খুব ছোট হয়ে গেল, তখন থিটাটা হয়ে গেল কেপি। তার মানে আমি এটা দেখতে পাবো লো প্রেশারে থিটাটা জাস্ট প্রেশারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ থিটা বাসটা পি প্লট করলে ওটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হবে। আবার উল্টো দিকে যদি প্রেশারটা যথেষ্ট বেশি হয়ে যায়, প্রেশারটা যদি যথেষ্ট বেশি হয়ে যায়, তাহলে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে যেটা, সেটা কে বাই কেডি খুব বেশি হবে, অ্যাট দ্য সেম টাইম পিও খুব বেশি আছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে 1 প্লাস কেপি থেকে আমি 1টাকে জাস্ট নেগলেক্ট করতে পারি, তাহলে 1টাকে যখনই নেগলেক্ট করলাম তাহলে নিচে রয়ে গেল কেপি, আর কেপি কেপি কেটে গিয়ে থিটা ইকুয়াল টু 1 হয়ে গেল। অর্থাৎ হাই প্রেশারে, অর্থাৎ যথেষ্ট বেশি প্রেশার যদি হয়, তার থিটা কিন্তু 1 এর দিকে রিচ করবে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হয়ে যাচ্ছে। তার মানে কার্ভের নেচারটা কেমন হবে, যে লো প্রেশারে থিটা ভার্সেস পি প্লট একটা স্ট্রেট লাইন হবে, যেটা থিটা প্রেশারের সঙ্গে লিনিয়ারলি বাড়ছে, আর প্রেশার যখন বেশি হয়ে যাবে তখন থিটাটা একটা কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছে যাচ্ছে, এবং সেটা হচ্ছে 1। এবং এটাকে গ্রাফিক্যালি আমি দেখতে পাচ্ছি যে থিটা ভার্সেস পি প্লট করলে এরকম একটা ছবি পাওয়া যাচ্ছে। এই শুরুর দিকটা এটাকে স্ট্রেট লাইনের মতো, পরের দিকে
থিটাটা স্যাচুরেট করছে 1। আর এবারে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে একটা জিনিস পরিষ্কার যে যখন থিটাটা হাফ হবে, তা থিটা যদি হাফ হয় তাহলে হাফ ইকাল টু কেপি বাই 1 প্লাস কেপি, তখন যে করসপন্ডিং প্রেসারটা হয়ে যাচ্ছে, প্রেসারটা হয়ে গেল জাস্ট 1 বাই কে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনে থিটার জায়গায় হাফ বসাবো, থিটার জায়গায় হাফ বসালে যে করসপন্ডিং প্রেসারটা সেটা হয়ে যাবে জাস্ট 1 বাই কে। এবং ছবিতে সেটা দেখানো হচ্ছে যে আমি যখন থিটাটা এটা যদি 1 হয় তার অর্ধেক হচ্ছে হাফ, তখন যে করসপন্ডিং প্রেসারটা, এই প্রেসারটা হচ্ছে 1 বাই কে। এইখান থেকে আমি কিন্তু এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এর ভ্যালুটাকে বের করে ফেলতে পারবো। আচ্ছা, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে অ্যাবজর্পশন ইজ ইউজুয়াল ইন এক্সোথার্মিক প্রসেস, পার্টিকুলারলি যখন নন ডিসোসিয়েটিভ এবং নন কম্পিটিটিভ অ্যাবজর্পশন হবে সেটা এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক প্রসেস মানে হচ্ছে যে আমি ভ্যান ডভ রিয়াকশন আইসোথার্ম থেকেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে টেম্পারেচার বাড়ালে কিন্তু এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু কমে যাবে। আমি এখানে ভ্যান ডভ রিয়াকশন আইসোথার্মটাকে লিখে নিই, যেটা বলে ডিএলএন কে বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার। তাহলে এখান থেকে পরিষ্কার যদি ডেল্টা এইচ সামহাও নেগেটিভ হয়ে গেছে, তাহলে ডিএলএন কে বাই ডিটিটা হচ্ছে নেগেটিভ, তার মানে টেম্পারেচার বাড়ালে এলএন কে কমবে, অর্থাৎ কেটা কমবে। অর্থাৎ অ্যাবজর্পশন প্রসেস যেহেতু এক্সোথার্মিক প্রসেস, সেই জন্য টেম্পারেচার বাড়ালে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কমার কথা। এবং বিভিন্ন তিনটে ডিফারেন্ট টেম্পারেচার T1 T2 T3, তাতে যদি আমি থিটা ভার্সেস পি প্লট করি তাহলে পরিষ্কার বুঝতে পারছি যখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু ধীরে 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 কমতে থাকবে, এবং সেটা টেম্পারেচার বাড়তে থাকলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কমতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে ছবিটা আঁকা হলো, এই ছবিটার যেটা মেজর ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই যে থিটা ভার্সেস পি প্লট কিন্তু এখানে লিনিয়ার প্লট হলো না। আর যদি লিনিয়ার প্লট না হয়, এবারে আমি যখন এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্টের ডেটাগুলো তো এমনি স্ক্যাটার থাকবে, সেইখান থেকে একটা বেস্ট ফিট এবং কার্ভ লাইন আঁকা কিন্তু খুব ডিফিকাল্ট। সেই জন্য ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে যে এই ইকুয়েশনটাকে, এই যে ল্যাংমুর অ্যাডজারশন আইসোথার্মের ইকুয়েশনটাকে এমনভাবে লিখে ফেলা যাতে করে হচ্ছে আমি একটা লিনিয়ার স্ট্রেট লাইন বা স্ট্রেট লাইন কার্ভ দেখতে পাই। তার জন্য আমরা যেটা করবো এর রেসিপ্রোকাল নেবো, অর্থাৎ 1 বাই থিটা ইকুয়াল টু 1 প্লাস কেপি বাই কেপি। এটা যদি করি তাহলে যে ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল, এটা 1 বাই থিটা ইকুয়াল টু 1 প্লাস 1 বাই কেপি। আর 1 বাই থিটা ভার্সেস 1 বাই পি যদি আমি প্লট করি তাহলে একটা স্ট্রেট লাইন হবে, তার ইন্টারসেপ্ট হবে 1 এবং স্লোপটা হয়ে যাবে 1 বাই কে, অর্থাৎ কে ডি বাই কে এ। তবে ল্যাংমুর অ্যাডজারশন আইসোথার্মটা ভ্যালিড কিনা বা এক্সপেরিমেন্টাল সিনারিওটাকে কারেক্টলি এক্সপ্লেন করতে পারছে কিনা, সেটা সবচেয়ে বোঝার ভালো রাস্তাটা হচ্ছে যে 1 বাই থিটা ভার্সেস 1 বাই পি প্লটটা একটা স্ট্রেট লাইন হচ্ছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যখনই আমরা এরপর এছাড়া আরো অনেক রকমের ছবি আমরা দেখবো, যেমন মাইস এলিমেন্টাল ইকুয়েশনের ক্ষেত্রে দেখবো, হ্যাঁ, যে যখনই ছবিগুলো স্ট্রেট লাইন হবে না, তাহলে আমি চাইবো ইকুয়েশনটাকে সেই মতো করে লিখে নিয়ে জাস্ট একটা স্ট্রেট লাইন ফর্মে নিয়ে আসা আর কি। যেমন ওখানে মাইস এলিমেন্টাল ইকুয়েশন থেকে ডাবল রেসিপ্রোকাল বা লাইন ওয়েভ আর বার প্লট করা হয়, এখানেও আমরা ঠিক একই রকম ভাবে ল্যাংমুর অ্যাডজারশন আইসোথার্মে আমরা যেখানে থিটা ভার্সেস পি প্লট করছিলাম তার বদলে 1 বাই থিটা ভার্সেস 1 বাই পি প্লট করলাম। এটাও একটা ডাবল রেসিপ্রোকাল প্লট, যেটা কিন্তু একটা স্ট্রেট লাইন ফর্মে অ্যাপিয়ার করে গেল। আচ্ছা, এবারে এই ল্যাংমুর অ্যাডজারশন আইসোথার্মটাকে আমার কতগুলো অল্টারনেটিভ ফর্মে আমরা লিখতে পারি। আচ্ছা, এই যে থিটাটা, এই থিটাটাকে কিন্তু ভি বাই ভি এম ফর্মে লেখা যায়। ভি হচ্ছে কোন একটা গিভেন টেম্পারেচার প্রেসারে কতখানি ভলিউমের গ্যাস অ্যাবজর্ব হয়েছে, আর নিচে হচ্ছে কমপ্লিট মনোলেয়ারটা তৈরি করতে গেলে কতখানি ভলিউমের গ্যাস অ্যাবজর্ব হতে হতো ওই টেম্পারেচার এবং প্রেসারে। তখন এই থিটাটা যদি সারফেস থেকে হোমোজিনিয়াস হয়, হ্যাঁ, তাহলে আমি থিটাটাকে লিখতে পারি ভি বাই ভি এম, এবং সেটা হচ্ছে কেপি বাই 1 প্লাস কেপি হবে। এবং এটাকে যদি আমি রেসিপ্রোকাল ফর্মে বা ডাবল রেসিপ্রোকাল ফর্মে লিখি তাহলে 1 বাই থিটা, যেটা বেসিক্যালি ভি এম বাই ভি, এটা 1 প্লাস 1 বাই কেপি হয়ে যাবে। তাহলে আমি ভি বাই ভি এম ভার্সেস পি প্লট করতে পারি, অথবা ভি এম ভার্সেস ভি ভার্সেস 1 বাই পি প্লট করতে পারি। তাহলে ভি বাই ভি এম ভার্সেস পি প্লট করলে যেমন থিটা ভার্সেস পি প্লট যেমন দেখতে ঠিক সেরকমই দেখতে, প্রথম দিকটা লিনিয়ার, পরের দিকে ওটা স্যাচুরেট করে যাবে 1 ভ্যালুতে। আর ভি এম ভার্সেস ভি ভার্সেস 1 ওভার পি প্লট মানে বেসিক্যালি 1 বাই থিটা ভার্সেস 1 ওভার পি প্লট, সেইটা একটা স্ট্রেট লাইন হবে উইথ অ্যান ইন্টারসেপ্ট ইকুয়াল টু 1 এন্ড স্লোপ ইকুয়াল টু 1 বাই কে। আচ্ছা, আর এক রকমের প্লট ইজ ভেরি ভেরি পপুলার, পার্টিকুলারলি বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের ফর্ম থেকেই অ্যাকচুয়ালি প্রবলেমগুলো পড়ে। সেটা হচ্ছে এই যে আমি এই যে ইকুয়েশনটা অথবা এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে কিন্তু আমি একটু ঘুরিয়ে এটা ছাত্রদেরকে জাস্ট করতে বলছি, এক লাইন লিখলেই আমি এরকম একটা ইকুয়েশন লিখতে পারি, পি বাই ভি ইকুয়াল টু 1 ওভার ভি এম কে প্লাস পি বাই ভি এম। এটা এখানে যদি আমি পি বাই ভি ভার্সেস পি প্লট করি, এটা আবার একটা স্ট্রেট লাইন। তাহলে আমি স্ট্রেট লাইন ফর্ম পেতে গেলে একটা ভি এম বাই ভি ভার্সেস 1 ওভার পি প্লট করতে পারি, অথবা আমি যেটা করতে পারতাম পি বাই ভি
ভার্সেস পি যদি প্লট করা হয়, তাহলে আবার এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে যেখানে ইন্টারসেপ্ট হয়ে যাবে 1/Vm ইন্টু কে, আর স্লোপ হয়ে গেল 1/Vm। তাহলে আমি যদি ভিএমটা অর্থাৎ কমপ্লিট মনোলেয়ার তৈরি করার জন্য, মনোলেয়ারটা জাস্ট পুরো কভার হয়ে যাওয়ার জন্য পুরো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে কতখানি ভলিউমের গ্যাস অ্যাবজর্ব হয়েছে সেটা যদি পেতে চাই, এই ভিএমটাকে 1/স্লোপ থেকে পেয়ে যাব। আর ইন্টারসেপ্ট যেহেতু 1/Vm ইন্টু কে, তাহলে কেটাকে যদি আমি বের করতে চাই তাহলে সেটাকে সিম্পলি স্লোপ বাই ইন্টারসেপ্ট, তাহলে স্লোপ বাই ইন্টারসেপ্ট থেকে কে পেয়ে যাচ্ছি, আর 1/স্লোপ করে আমি জাস্ট ভিএম পেয়ে যাচ্ছি। তো সেই ভিএম এবং কে দুটো ক্যারেক্টারিস্টিক প্যারামিটার যেটা ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইকোথার্মে আছে, সেগুলো কিন্তু আমি এখান থেকে বের করে নিতে পারছি। আচ্ছা, আবার ওই ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইকোথার্মটা এক্সপেরিমেন্টাল সিনারিওটাকে কারেক্টলি ব্যাখ্যা করতে পারছে কিনা সেটা বোঝার আরেকটা রাস্তা হচ্ছে পি বাই ভি ভার্সেস পি যদি আমি প্লট করি, এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে কিনা, এই লিনিয়ারিটি থেকে কিন্তু আমি জাস্ট এই ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইকোথার্মের সাকসেসটাকে বুঝতে পারছি। আচ্ছা, এবারে এই আমরা এর আগে ফ্রেন্ডলিক অ্যাডজাস্টমেন্ট আইকোথার্মের কথা বলেছিলাম, যেটা ছিল একটা এম্পিরিক্যাল ল। আমরা দেখতে চাইছি যে ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইকোথার্ম থেকে ফ্রেন্ডলিক অ্যাডজাস্টমেন্ট আইকোথার্মে কি করে আসতে পারে। আচ্ছা, প্রথমে যে জিনিসটা বুঝে নেওয়ার দরকার সেটা হচ্ছে এই যে অ্যাজ দ্য সারফেস কন্টেনিং দ্য অ্যাবজর্বিং সাইডস ইজ এ পারফেক্টলি ফ্ল্যাট প্লেন উইথ নো করুগেশনস দ্যাট মাস্ট বি প্রপোর্শনাল টু x/m। এবারে এই ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইকোথার্মটাকে আমি x/m = k × p⁴ ফর্মে লিখতেই পারি। আমি যেটা দেখেছি যে লো প্রেসারে যেহেতু মানে থিটা ভার্সেস পি প্লটটা একটা স্ট্রেট লাইন হচ্ছিল, অর্থাৎ x/m ভার্সেস পি প্লটটা একটা স্ট্রেট লাইন হবে, এবং সেটা হতে গেলে 1/n-টা 1 হতে হবে আর n-টা 1 হতে হবে। তার মানে প্রেসার যখন লো তখন 1/n = 1, অর্থাৎ n = 1 হয়ে গেল। আর অন দ্য আদার হ্যান্ড যখন প্রেসারটা প্রচন্ড বেশি হয়েছিল তখন আমি দেখেছিলাম যে থিটা ভার্সেস পি প্লটটা স্যাচুরেট করছে 1 ভ্যালুতে, অর্থাৎ সেটা প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে হচ্ছে। আর প্রেসার ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে যেতে হয় তাহলে 1/n হ্যাজ টু বি 0, তাহলে 1/n হ্যাজ টু বি 0 মিনস n টেন্ডস টু ইনফিনিটি। ফ্রেন্ডলিক অ্যাডজাস্টমেন্ট আইকোথার্ম যেটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন ছিল, সেখানে কিন্তু এই কথাটাই বলা হয়েছিল যে x/m = k p⁴ যেখানে n এর ভ্যালুটা 1 থেকে ইনফিনিটির মধ্যে যেতে পারছে, লো প্রেসারে কিন্তু n-টা 1 হতে হবে আর হাই প্রেসারে কিন্তু n-টা ইনফিনিটি হতে হবে, যাতে করে 1/n-টা 0 হতে পারে, যাতে করে x/m-টা প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। তার মানে ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইকোথার্ম থেকে কিন্তু আমি ফ্রেন্ডলিক অ্যাডজাস্টমেন্ট আইকোথার্মটাকে পেয়ে যেতে পারছি এবং সেটাকে প্রপারলি এক্সপ্লেন করতে পারছি। আচ্ছা, একটা ভেরি ইম্পর্টেন্ট টাইম আমরা এখানে ইন্ট্রোডিউস করবো, যেটা রেসিডেন্স টাইম। আচ্ছা, আমরা গতদিনে যখন ফিজিক্যাল অ্যাবজর্পশন বা কেমিক্যাল অ্যাবজর্পশন ইত্যাদি দেখেছিলাম যে যখন একটা গ্যাস মলিকুল সলিড সারফেসে অ্যাবজর্ব হচ্ছে তখন সেটা পোটেনশিয়াল এনার্জির একটা মিনিমা দিয়ে তাকে পাস করতে হচ্ছে। তাহলে যখন অ্যাবজর্ব হলো সে বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জির মিনিমাতে আছে, তাহলে ডিজর্ব যদি করতে হয় তার মানে একটা অ্যাজিভ যেন একটা অ্যাক্টিভেশন বেরিয়ার আছে, সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করে তাকে ডিজর্ব করতে হবে। তার মানে ডিজর্পশনের যে রেট কনস্ট্যান্টটা সেইটাকে আমি জাস্ট একটা আরএনএস টাইপ ইকুয়েশনের ফর্মে লিখতে পারি, সেটা আমরা লিখছি। তার আগে দু একটা কথা এখানে বলে নিই। The reciprocal of the rate constant Kd in the Langmuir adjustment isotherm has an interesting physical interpretation. From the one-dimensional potential energy surface, it will be clear that the activation energy for the absorbing process, desorption process, delta E desorption equal to minus delta H adsorption. Adsorption এবং desorption just opposite process. Adsorption এর জন্য যতখানি এনথালপি জাস্ট বেরিয়ে গেল, ডিজর্পশনের জন্য ততখানি এনথালপি আমাকে জাস্ট দিতে হবে। অর্থাৎ অ্যাডজর্পশন একটা এক্সোথার্মিক প্রসেস, ডিজর্পশনটা হচ্ছে একটা এন্ডোথার্মিক প্রসেস, সেই জন্যই মাইনাস সাইনটা এসছে। Therefore, we can assume that the rate constant for the desorption process obeys the Arrhenius equations, Arrhenius-like equations, Kd equal to A e⁻ delta H desorption by RT. আচ্ছা, এবারে আমি কি করলাম, রেসিপ্রোকাল নিলাম, তাহলে 1/kd হয়ে গেল 1/a into e⁻delta H desorption by RT, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে গেছে। আচ্ছা, যেহেতু বললাম ডেল্টা H desorption equal to minus of delta H of absorption, তাহলে ডেল্টা H desorption এর জায়গায় আমি জাস্ট মাইনাস ডেল্টা H absorption বসিয়ে দিলাম। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে কে যদি রেট কনস্ট্যান্ট হয় তাহলে রেট কনস্ট্যান্টের রেসিপ্রোকাল তার ডাইমেনশনটা সাথে একটা টাইমের ডাইমেনশন হবে, তাহলে 1/kd থেকে আমি টাউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর এক্সপোনেনশিয়াল পার্ট যদি ইউনিটলেস নাম্বার হয়ে যাবে সেইখানে 1/a যেটা সেটাও একটা টাইম স্কেল রিপ্রেজেন্ট করবে, তাহলে টাউ ইকুয়াল টু টাউ 0 e⁻ delta H absorption by RT। তাহলে এই যে টাউটাকে বলা হয় রেসিডেন্স টাইম অফ এ মলিকুল অন দ্য সারফেস, অ্যান্ড এই টাউ 0 তার একটা টিপিক্যাল ভ্যালু আছে, দিস ইজ অফ দ্য অর্ডার অফ 10⁻12 to 10⁻13 সেকেন্ড, 10⁻13 to 10⁻12 সেকেন্ড। দ্যাট শুড বি এ ইউনিট সেকেন্ড হিয়ার। তাহলে যেটা হচ্ছে টাউ ইকুয়াল টু টাউ 0 e⁻ delta H absorption by RT। টাউটা হচ্ছে রেসিডেন্স টাইম, আর টাউ 0টা হচ্ছে এই সিস্টেমের জন্য একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যার টিপিক্যাল ভ্যালু 10⁻13 থেকে 10⁻12 সেকেন্ড। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ডেল্টা H অ্যাবজর্পশন যেহেতু
অ্যাডজর্পশন প্রসেস এক্সোথেরমিক প্রসেস, ডেল্টা যে অ্যাডজর্পশনের মধ্যে একটা ইন্ট্রিনজিক নেগেটিভ সাইন আছে, সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং এবং তার মতো করে আমরা পরে দেখবো একটা নিউমেরিক্যাল প্রবলেম দিচ্ছি যেখান থেকে রেসিডেন্স টাইমটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসছি, আমরা এই যে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথেরমটাকে ডিরাইভ করলাম, যেখানে একটা সিঙ্গেল গ্যাস মলিকুল একটা সলিড সারফেসে অ্যাডজর্ব হচ্ছে, যেখানে কিন্তু কোনো ডিসোসিয়েশন হচ্ছে না বা তার সঙ্গে কোনো কম্পিটিটরও নেই। এবার নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথেরম ফর ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন। মানে আমি একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করছি A2, সেটা সলিড সারফেসে অ্যাডজর্ব হচ্ছে। যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অ্যাডজর্পশনের সময় কিন্তু এই A2 মলিকুলটা বেসিক্যালি ডিসোসিয়েট করে A অ্যাটম এবং A অ্যাটম তৈরি করবে, এবং যেটা ইম্পর্টেন্ট যে A2 অ্যাজ এ হোল সলিড সারফেসে অ্যাডজর্ব না হয়ে A অ্যাটম এবং A অ্যাটম আলাদা আলাদা করে অ্যাডজর্ব করছে। অর্থাৎ এই যে A2 মলিকুল, অর্থাৎ A এর মধ্যে একটা লিঙ্কেজ ছিল, এই লিঙ্কেজ থেকে ভেঙে গেল, ভেঙে গিয়ে A এর সঙ্গে সলিড সারফেস আর একটা A অ্যাটমের সঙ্গে সলিড সারফেসে বেসিক্যালি অ্যাডজর্পশনটা হয়ে গেল। এরকম একটা এক্সাম্পল আমরা পাবো যখন হাইড্রোজেন মলিকুল প্যালাডিয়াম সারফেসে অ্যাডজর্পশন হবে, ঠিক একই রকমের সিচুয়েশনে এটা তখন হাইড্রোজেন মলিকুল, হাইড্রোজেন মলিকুলের মধ্যে এইচএইচ বন্ডটা ভেঙে গেল, তার বদলে এইচএস এবং এইচএস দুটো কেমিক্যাল বন্ড তৈরি করে। আচ্ছা, এবার এই পার্টিকুলার কেসে যদি আমি ধরে নিই যে থিটা বি দ্য ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইজ অফ দ্য অ্যাডজর্বেন্ট সারফেস দ্যাট ইজ অলরেডি অকুপাইড আর সিগমা বি দ্য নাম্বার অফ অ্যাক্টিভ সাইজ পার ইউনিট এরিয়া, দেন রেট অফ অ্যাডজর্পশন সেটা হয়ে যাবে জাস্ট একটা রেট কনস্ট্যান্ট হলো, মানে অ্যাডজর্পশনের জন্য কি রেট কনস্ট্যান্ট KA। এইখানে গ্যাসের যে অ্যাক্টিভ মাস যেটা, সেটা বেসিক্যালি তার প্রেসার, সেটা আমি পি লিখলাম। আর সলিড সারফেস যেটা, তার যে অ্যাক্টিভ মাসটা, যেখানে এখানে দুটো সলিড এর অ্যাক্টিভ সাইড যেহেতু লাগবে, সেখানে এটা লিখতে হবে 1 - থিটা ইন্টু সিগমা তার স্কোয়ার। ঠিক একই রকম আমি ডিজর্পশন যখন দেখবো, এইখান থেকে একটা ডিজর্পশন হতে পারে, এখান থেকে একটা ডিজর্পশন হতে পারে, সেই জন্য রেট অফ ডিজর্পশন বেসিক্যালি কেডি, যেটা ডিজর্পশনের জন্য রেট কনস্ট্যান্ট, ইন্টু থিটা ইন্টু সিগমা তার স্কোয়ার। এবার অ্যাট ইকুইলিব্রিয়াম রেট অফ অ্যাডজর্পশন ইকুয়াল টু রেট অফ ডিজর্পশন, তাহলে এইটা ইকুয়াল টু এটা, সেটা আমি লিখলাম। আর এটাকে জাস্ট যদি একটু সিম্পলিফাই করি, এটাকে ছাত্রদের উপরে ছাড়ছি, যাতে একটা দুটো লাইন সিম্পলিফাই করলে যেটা দেখতে পাবো, থিটা বাই 1 - থিটা ইকুয়াল রুট ওভার কে ইন্টু পি, অর্থাৎ থিটা ইকুয়াল রুট ওভার কেপি বাই 1 প্লাস রুট ওভার কেপি। অর্থাৎ আমি যদি ডিসোসিয়েটিভ না হতো, তাহলে থিটা ছিল কেপি বাই 1 প্লাস কেপি, আর যখন একটা ডায়াটমিক মলিকুল ডিসোসিয়েট করলো, তখন থিটা হয়ে গেল রুট ওভার কেপি বাই 1 প্লাস রুট ওভার কেপি। আমি থিটা ভার্সেস পি প্লট করলে জাস্ট এরকম টাইপের ছবি দেখতে পাওয়া গেল। হ্যাঁ, এবারে এই থিটা ভার্সেস পি প্লট করলে এই যে ছবির নেচারটা, সেই নেচারটা অতটা ডিস্টিংটিভ ফিচার্সটা বুঝতে পারা যাবে না, কিন্তু থিটা ভার্সেস রুট ওভার পি এইটাকে যদি আমি প্লট করি, তাহলে ঠিক আমি যেটা দেখতে পাবো যে ঠিক এই ধরনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেটা শুরুর দিকে সাডেনলি, মানে যদি আমি প্রেশারটা সাফিসিয়েন্টলি কম নিই, তাহলে রুট ওভারের কেপি টার্মটা আমি নেগলেক্ট করতে পারবো, তখন থিটাটা রুট পির সঙ্গে প্রপোর্শনাল হবে, অর্থাৎ লিনিয়ার প্লট দেখতে পাচ্ছি। আর পরের দিন যখন প্রেশারটা প্রচন্ড বেশি হয়ে যাবে, তখন রুট ওভার অফ কেপিটা 1 থেকে খুব বেশি, তো 1টাকে নেগলেক্ট করবো, রুট ওভার অফ কেপি রুট ওভার অফ কেটে যাবে, থিটা তখন 1 হয়ে যাবে, অর্থাৎ এটা 1 দিকে আস্তে 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 স্যাচুরেট করতে থাকবে। আর এই যে ইকুয়েশনটা, ওই ইকুয়েশনটাকে আমরা আগেও বলেছি যে থিটা ভার্সেস রুট পি বা থিটা ভার্সেস পি প্লট আমি যাই করি না কেন, এই ছবিগুলো লিনিয়ার নয় বলে ছবিগুলো এক্সপেরিমেন্টাল সিচুয়েশন আঁকা খুব কঠিন, কারণ পয়েন্টগুলো অলরেডি স্ক্যাটার থাকবে, সেইখান থেকে একটা বেস্ট ফিট কার্ভ লাইন আঁকা বেশ কঠিন হয়ে যাবে। সেই জন্য আমি এই ইকুয়েশনটাকে অন্য কতগুলো ফর্মে লিখে ফেলতে পারি। আচ্ছা, প্রথম যে ফর্মটা আমি লিখছি সেটা হচ্ছে থিটা হচ্ছে ভি বাই ভিএম, এভাবে লিখতে পারছি, যেটা আগেও আমি আলোচনা করেছি। ভি হচ্ছে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে কতখানি ভলিউমের গ্যাস অ্যাডজর্ব হলো, আর নিচটা হচ্ছে ডিনোমিনেটর যেটা, সেটা হচ্ছে যে যদি মনোলেয়ারটা কমপ্লিট হতো, তাহলে কতখানি ওই একই টেম্পারেচার প্রেসারে কত ভলিউমের গ্যাস অ্যাডজর্ব হতো, সেটা হচ্ছে ভি বাই ভিএম, সেটা হচ্ছে রুট ওভার কেপি বা 1 প্লাস রুট ওভার কেপি, এই ফর্মে লিখতে পাচ্ছি। এর রেসিপ্রোকাল নিয়ে নিতে পারি 1 বাই থিটা, যেটা ভিএম বাই ভি ইকুয়াল টু 1 প্লাস 1 বাই রুট ওভার অফ কেপি। এই যে ছবিটা, এইখানে যদি 1 বাই থিটা বা 1 বাই রুট পি বা ভিএম বাই ভি বা 1 বাই রুট পি ছবি আঁকি, তাহলে সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন দেবে, যেটা আমি এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, উইথ অ্যান ইন্টারসেপ্ট ইকুয়াল টু 1 আর স্লোপ ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ কে, যেখান থেকে আমি কে এর ভ্যালুটা বের করে ফেললাম। আচ্ছা, আবার এই যে ইকুয়েশনটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলে, যেটা আমি ছাত্রদের উপর কাজ দিচ্ছি, সেটা জাস্ট 1-2 লাইন একটু এদিক ওদিক লিখে নিলে, এটাকে রুট পি বাই ভি ইকুয়াল টু 1 বাই ভিএম ইন্টু রুট ওভার কে প্লাস রুট পি বাই ভিএম, এই ফর্মে লিখতে পারা যায়। বা রুট পি বাই ভি বা রুট পি যদি প্লট করে একটা স্ট্রেট লাইন পাবো, উইথ অ্যান ইন্টারসেপ্ট ইকুয়াল টু 1 বাই ভিএম রুট ওভার অফ কে অ্যান্ড স্লোপ ইকুয়াল টু 1 ওভার ভিএম। সেখান থেকে আমি ভিএমটাকে পেয়ে যাচ্ছি, এটা বেসিক্যালি 1 ওভার স্লোপ, এবং রুট ওভার অফ কেটাকে পেয়ে যাচ্ছি, এটা স্লোপ বাই ইন্টারসেপ্ট, সেখান থেকে কে এবং ভিএম এর ভ্যালু বের করতে পারবো, যেটা যে কোনো অ্যাডজর্পশন আইসোথার্মের জন্য দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার। ঠিক একই রকম ভাবে যদি একটা ট্রাইঅ্যাটমিক মলিকুল দ্যাট আন্ডারগোজ ডিসোসিয়েশন ইনটু অ্যাটমস ডিউরিং অ্যাডজর্পশন যদি হয়, তার মেকানিজমটা এইরকম ভাবে লিখছি, যেমন ওজোন গ্যাস,
হ্যাঁ, সেটা হয়তো কোনো একটা সলিড সারফেসে অ্যাবজর্ব হচ্ছে, তাহলে A3G, A3 গ্যাসিয়াস অবস্থা আছে, সলিড সারফেসের উপরে অ্যাবজর্ব হলো। তো এই পার্টিকুলার কেসে রেট অফ অ্যাবজর্পশন যেটা হবে কেপি কে ইন্টু পি ইন্টু 1 - থিটা ইন্টু সিগমা, তার কিউব হয়ে যাবে। কারণ এক্ষেত্রে গ্যাসের অ্যাক্টিভ মাসটা তার প্রেসার দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, কিন্তু এখানে তিনটে সলিড অ্যাক্টিভ সাইড লেগেছে, সেখানে 1 - থিটা ইন্টু সিগমা তার কিউব। আর একই রকমের রেট অফ ডিজরশনটা হয়ে যাবে কেডি ইন্টু থিটা ইন্টু সিগমা তার কিউব অ্যাট ইকুইলিব্রিয়াম। এই দুটো সমান হয়ে যাবে, সেখান থেকে আমি যে ফাইনাল ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে থিটা বাই 1 - থিটা করলে কেপি টু দি পাওয়ার 1/3 এবং থিটা ইকুয়াল টু কেপি টু দি পাওয়ার 1/3 বাই 1 প্লাস কেপি টু দি পাওয়ার 1/3। তো যেটা ইম্পর্টেন্ট যে যদি একটা মনোঅ্যাটমিক গ্যাস যদি অ্যাবজর্ব হয়, কোনো ডিসোসিয়েশন না ঘটে, তার থিটাটা হচ্ছে কেপি বাই 1 প্লাস কেপি। একটা ডায়াটমিক গ্যাস দ্যাট আন্ডারগোজ ডিসোসিয়েশন ডিউরিং অ্যাডজর্পশন যদি হয়, তাহলে কেপি টু দি পাওয়ার হাফ 1 প্লাস কেপি টু দি পাওয়ার হাফ। আর যদি একটা ট্রায়াটমিক মলিকুল অ্যাডজর্ব হয়, তাহলে সেটা কেপি টু দি পাওয়ার 1/3 প্লাস বাই 1 প্লাস কেপি টু দি পাওয়ার 1/3। ঠিক একই রকম ভাবে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা এন অ্যাটমিক গ্যাস মলিকুল দ্যাট আন্ডারগোজ ডিসোসিয়েশন ডিউরিং অ্যাডজর্পশন যদি হয়, তাহলে এই ইকুয়েশনটা এরকম, মানে আমি জেনারেলি এইখান থেকে লিখে দিতে পারছি থিটা ইকুয়াল টু কেপি টু দি পাওয়ার 1/n বাই 1 প্লাস কেপি টু দি পাওয়ার 1/n। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে পরিষ্কার কথা যেটা সেটা হচ্ছে এই যে যদি প্রেসারটা ভীষণ কম হয়, তো কেপি টু দি পাওয়ার 1/nটাকে আমি নেগলেক্ট করবো, তখন থিটাটা হচ্ছে জাস্ট পি টু দি পাওয়ার 1/n এর সঙ্গে প্রপোর্শনাল হবে। আর যদি প্রেসারটা প্রচন্ড হাই হয়ে যায়, তখন 1টাকে নেগলেক্ট করবে, কেপি টু দি পাওয়ার 1/n, কেপি টু দি পাওয়ার 1/n জাস্ট কেটে যাবে, কেটে গিয়ে থিটা একের দিকে অ্যাপ্রোচ করবে এবং থিটাটা প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে আমরা যেটা করলাম যে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথাম সেটাকে আমরা বিভিন্ন কেসে সেটা ডেরিভেশন করলাম। আর এবারে নেক্সট যে জায়গাটা আমরা আসতে চাইছি সেটা হচ্ছে এই যে এর আগের সমস্ত কেসে আমার একটাই কিন্তু অ্যাডজর্বিং মলিকুল ছিল, অর্থাৎ আমি যে গ্যাস মলিকুলটাকে কনসিডার করছি সেটা একটা অ্যাটম এ হতে পারে, ডায়াটমিক মলিকুল এটি হতে পারে, ট্রায়াটমিক মলিকুল এটি হতে পারে, বা এনঅ্যাটমিক মলিকুল এন হতে পারে, কিন্তু একজনই ছিল কম্পিটিটর। কিন্তু এখন আমি যেটা করতে পারি যে ধরা যাক এর সঙ্গে সঙ্গে আরেকটা মলিকুল আছে বি, সেও কিন্তু একই সলিড সারফেসে অ্যাবজর্ব হতে চাইছে। আচ্ছা, আমি একটু রিপিট করি এখানটা যে অ্যাকর্ডিং টু ল্যাংমুর থিওরি অফ অ্যাবজর্পশন অনলি কেমিজর্পশন টেকস প্লেস এন্ড হেন্স অনলি মনোলেয়ার ক্যান বি ফর্ম। এটা আমরা অলরেডি আলোচনা করেছি। ইট ইজ ফার্দার অ্যাজিউম দ্যাট ওয়ান অ্যাক্টিভ সাইট ক্যান অ্যাবজর্ব অনলি ওয়ান মলিকুল, এটা আমরা অ্যাজিউম করে নিলাম। বাট সামটাইমস এ ফরেন সাবস্টেন্স আদার দ্যান দ্য অ্যাকচুয়াল অ্যাবজর্বেড ইট অ্যাবজর্ব অন দ্য সলিড সারফেস। মানে হয়তো এ হয়তো আমার অ্যাকচুয়াল অ্যাবজর্বের, তার সঙ্গে কিন্তু একটা ফরেন সাবস্টেন্স বি সেও হয়তো অ্যাবজর্ব হচ্ছে। Then effective number of active sites responsible for the absorption of actual adsorbate is reduced. মানে একটু কম্পিটিশন হলে যেটা হয় যে একটা পার্টিকুলার সলিড সারফেস বা অ্যাক্টিভ সাইজে এর সঙ্গে সঙ্গে বিও যদি অ্যাবজর্ব হতে চায়, তাহলে এর অ্যাবজর্ব হওয়ার পসিবিলিটি আস্তে আস্তে কমবে। দিস ফরেন সাবস্টেন্স হুইচ ইজ অ্যাবজর্ব প্লেজ দ্য রোল অফ এ কম্পিটিটর। যেটা এখানে পরিষ্কার যে এর সঙ্গে সঙ্গে মানে এ সেটা সলিড সারফেসের সঙ্গে অ্যাবজর্ব হচ্ছে করে এস তৈরি করছে উইথ এ রেট কনস্ট্যান্ট কে এ অ্যান্ড কেডি। আমি এখানে যেহেতু এ অ্যাবজর্ব হওয়ার জন্য একটা রেট কনস্ট্যান্ট আর বি অ্যাবজর্ব হওয়ার জন্য আরেকটা রেট কনস্ট্যান্ট থাকবে, সেই জন্য আমি এটাকে এইরকম ভাবে লিখছি যে এ যেটা অ্যাকচুয়াল মলিকুল, সে যখন সলিড সারফেসে অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্পশনের একটা রেট কনস্ট্যান্ট কে ব্যাকেট আমি এ লিখলাম, করে এস তৈরি করছে যেটা একটা ইমোবাইল ফেজ। এস যখন ডিজলভ করে আবার এ গ্যাসটা আলাদা হয়ে যায়, তার জন্য ডিজলভশনের রেট কনস্ট্যান্ট কেডি, যেটা ব্যাকেট আমি এ লিখলাম। ঠিক একই রকম ভাবে সলিড সারফেসে বি যদি অ্যাবজর্ব হয়, তাহলে যথাক্রমে বিএস তৈরি হবে উইথ অ্যান দ্য রেট কনস্ট্যান্ট কে এ বি অ্যান্ড কে ডি বি রেসপেক্টিভলি। আচ্ছা, এবারে যদি আমি ধরে নিই যে থিটা এ হচ্ছে ফ্র্যাকশনস অফ অ্যাক্টিভ সাইড দ্যাট ইজ অ্যাকচুয়ালি অকুপাইড বাই এ, আর থিটা বি হচ্ছে থিটা বিটা হচ্ছে active sites which is actually fraction of active site which is absorbed by B, তাহলে ফি যতটা থাকবে সেটা হচ্ছে 1 - থিটা বি। তার মানে এরপরে যখন এ বা বি যেই অ্যাবজর্ব হোক না কেন, তাকে কিন্তু এই 1 - থিটা বি এতখানি ফ্র্যাকশনের মধ্যে অ্যাবজর্ব হতে হবে। তার মানে রেট অফ অ্যাবজর্পশন ভি এ, মানে রেট অফ অ্যাবজর্পশন অফ এ, সেটাকে আমি লিখতে পাচ্ছি কে এ পি এ ইন্টু 1 - থিটা ইন্টু থিটা বি ইন্টু সিগমা। আর বি এর যে রেট অফ অ্যাডজর্পশন সেটা হয়ে যাচ্ছে ভি এ বি, সেটা হচ্ছে কে এ বি ইন্টু পিবি ইন্টু 1 - থিটা ইন্টু থিটা বি ইন্টু সিগমা, যেখানে পি এ আর পিবি হলো এ এবং বি এর পার্শিয়াল প্রেসার রেসপেক্টিভলি। আচ্ছা, ঠিক একই রকম ভাবে যেটা রেট অফ ডিজর্পশন অফ
এ অ্যান্ড বি সেটা হচ্ছে ভিডি এ এবং ভিডি বি, সেটা আমি লিখতে পারবো কেডি এ থিটা এ ইন্টু সিগমা, কেডি বি থিটা বি ইন্টু সিগমা। আচ্ছা, এবারে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে তখন এ এর জন্য রেট অফ অ্যাডজাস্ট করে রেট অফ ডিজরপশন হবে, আর বি এর জন্য রেট অফ অ্যাডজাস্ট করে রেট অফ ডিজরপশন হবে। অর্থাৎ আমি যে মেকানিজমটা বললাম এইটা একটা সেপারেট ইকুইলিব্রিয়াম, এটা একটা সেপারেট ইকুইলিব্রিয়াম, তাহলে এই দুটো ইকুইলিব্রিয়াম লিখলাম। আচ্ছা, এবারে এই দুটো ইকুয়েশন থেকে ওটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করা খুব সহজ ব্যাপার। আমি যেটা করবো এই দুটো ইকুয়েশন থেকে প্রথমে থিটা এটাকে, এই ইকুয়েশনের থিটা এটাকে ইন টার্মস অফ থিটা বি বের করবো, করে থিটা বিটা এই ইকুয়েশনে বসিয়ে দেবো, বা থিটা বিটাকে বের করে থিটা বিটাকে ইন টার্মস অফ থিটা বের করে সেই থিটা এটাকে এই ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিয়ে ফাইনাল যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে এই যে থিটা এ, অর্থাৎ অ্যাক্টিভ সাইটের মধ্যে কতখানি ফ্র্যাকশন অ্যাকচুয়ালি এ দিয়ে অ্যাবজর্ব হয়েছে সেটাকে লিখতে পারা যাবে কে এ পি এ বাই 1 প্লাস কে এ পি এ প্লাস কে বি পি বি। সিমিলারলি থিটা বিটা হয়ে যাচ্ছে কে বি পি বি বাই 1 প্লাস কে এ বি কে এ পি এ প্লাস কে বি পি বি, যেখানে ক্যাপিটাল কে এ সেটা হচ্ছে যে এই যে ইকুইলিব্রিয়ামটা ছিল সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, আর ক্যাপিটাল কে বিটা হচ্ছে এই যে ইকুইলিব্রিয়ামটা তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, যেটাকে আমি এক্সপ্রেস করছি এইরকম ভাবে ক্যাপিটাল কে এ ইকুয়াল টু স্মল কে এ বাই কে ডি এ, আর কে বিটা হচ্ছে কে বি বাই কে ডি বি। আচ্ছা, এবারে জাস্ট আমি একটা বুঝে নিতে চাই যে এই যে ইকুয়েশনটা আমরা করেছি সেইখানে যে সকল যে কম্পিটিটরটা বলা হচ্ছে, কম্পিটিটর যদি না থাকতো অর্থাৎ বি যদি না থাকতো তাহলে এই ইকুয়েশন থেকে এই কে বি বি এই টার্মটাকে যখন আমরা নেগলেক্ট করতে পারতাম, নেগলেক্ট করলে আমি যেটা দেখতে পাচ্ছি থিটা এটা হয়েছে কে পি এ বাই 1 প্লাস কে পি এ, অর্থাৎ যে নন ডিসোসিয়েটিভ এবং নন কম্পিটিটিভ যদি অ্যাডজাস্টমেন্ট করতো তাহলে যে ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইকোতে আমি এক্সপ্রেশনটা পেয়ে যেতাম সেটা আমরা পেয়ে যেতাম। এবং করসপন্ডিং থিটা বিটা কিন্তু তখন হচ্ছে থিটা বি যে পার্টটা সেখানে হচ্ছে আমি যখন কে বি এবং কে এই পার্টটাকে আমি যখন নেগলেক্ট করছি তাহলে এই পার্টটা জাস্ট কিন্তু জিরোর দিকে চলে যাচ্ছে। তাহলে আচ্ছা, এই যে পরের যে পার্টটাকে করলাম যেটা হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি কম্পিটিশনটা আছে, আমরা পরবর্তীকালে যখন হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস দেখব, যে এই হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের যেটা মেজর ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে ওই অ্যাবজর্ব হওয়া এবং ডিজর্ব হওয়া। মানে আমরা 5টা ইম্পর্টেন্ট স্টেপ নিয়ে পরে কথাবার্তা বলবো, তার মধ্যে মেজর যে ইম্পর্টেন্ট স্টেপ যেটা সেটা হচ্ছে রিঅ্যাক্টর মলিকুলটা অ্যাবজর্ব হবে এবং রিঅ্যাক্টর এবং যে প্রোডাক্ট মলিকুলটা তৈরি হলো সেটা বেসিক্যালি যে প্রোডাক্ট মলিকুলটা তৈরি হবে সেটা যে ডিজর্ব হবে সেই মতো একটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে। এবারে যখন এই হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে সিম্পল কেসে যখন ইউনিমলিকুলার রিঅ্যাকশনস আমি কনসিডার করব তখন যা অর্ডিনারি ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইকোথাম দিয়েই হয়ে যাবে। কিন্তু যখন হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস হচ্ছে ইনহিবিশন হবে যেখানে, সেইটা কিন্তু আমরা পরে যে পার্টটাকে আলোচনা করতাম এখানে, তখন এই বিটা সেটা বেসিক্যালি ইনহিবিটরের রোল প্লে করবে। তাহলে এটা হবে অ্যাকচুয়ালি রিঅ্যাক্টর, আর বি হচ্ছে এখানে ইনহিবিটরের রোলটা প্লে করবে বা পয়জনের রোলটা প্লে করবে। অর্থাৎ এই যে পরের যে পার্টটা আলোচনা করলাম আমাকে ল্যাংমুর অ্যাডজর্পশন আইকোথাম ফর কম্পিটিটিভ অ্যাডজর্পশন, সেইটা কিন্তু হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসে ইনহিবিশন এক্সপ্লেন করার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর এবার আমরা যেটা চলে আসছে সেটা হচ্ছে লিমিটেশন অফ ল্যাংমুর অ্যাডজর্পশন আইকোথাম। ল্যাংমুর অ্যাডজর্পশন আইকোথামের সাকসেসটা আমরা তো অলরেডি আলোচনা করলাম, সেটা অনেকাংশে সাকসেসফুল, কিন্তু তার বেশ কিছু কিছু লিমিটেশনস আছে। আমরা 4টে লিমিটেশন এখানে উল্লেখ করছি। In Langmuir adjustment isotope, only chemijoston is considered, which can express only one of the 5 different kind of adjustment isotherms and observed experimentally. In actual situation, both types of adjustment takes place. First layer is formed by chemijoston and the successive layers are formed by physicopson. আমরা পরের দিন যখন বিইটি মানে ব্রেনলিক মানে বিইটি অ্যাডজাস্টমেন্ট আইসোথার্ম নিয়ে আমরা আলোচনা করব, সেখানে আমরা দেখব যে এক্সপেরিমেন্টালি 5টা ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজাস্টমেন্ট আইসোথার্ম পেতে পারি। তার মধ্যে একটা পার্টিকুলার টাইপ যেটাই শুধুমাত্র ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইসোথার্ম থেকে এক্সপ্লেন করা যেতে পারে, যেটা সোললি কেমিজস্টন হচ্ছে। কিন্তু আমরা পরে দেবো শুধু ফিজিজস্টন হতে পারে, কেমিজস্টন ফলোড বাই ফিজিকস্টন হতে পারে। সেই সিনারিওগুলোকে এক্সপ্লেন করতে গেলে আমাকে কিন্তু বিইটি অ্যাডজাস্টমেন্ট আইসোথার্ম পড়তে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর ইফ ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইসোথার্ম ইজ ভ্যালিড, দেন পি বাই ভি ভার্সেস পি প্লট should be a straight line in the entire pressure range, but experiment shows that this linearity is maintained only in the low pressure region, but in the high pressure region deviation from linearity occurs. তার মানে এটা দাঁড়াচ্ছে যে ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইসোথার্মটা স্ট্রিক্টলি ভ্যালিড ফর লো প্রেসার, হাই প্রেসারে কিন্তু there is a violation. And when pressure is sufficiently high, then fraction coverage should be equal to 1, যেটা আমরা অলরেডি দেখেছি একটা স্যাচুরেশন আসছে, প্রেসার প্রচন্ড বেশি হলে সেটা 1 এর দিকে অ্যাপ্রোচ করবে। বাট এক্সপেরিমেন্ট শোজ দ্যাট ইন মোস্ট অফ দ্য কেসেস সেটা ভ্যারিজ ফ্রম 0.03 to 0.3।
আর ফাইনালি, অ্যাকর্ডিং টু ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম, there is no lateral interactions among the adsorbed molecule and hence enthalpy of adsorption is independent of surface coverage. But experiment shows that they actually interact and enthalpy of adsorption depends on the surface coverage. যেটা আমরা বলছি যে এই অ্যাক্টিভ সাইটগুলোর উপরে প্রথমে একটা মলিকুল অ্যাবজর্ব হলো, তার পাশের অ্যাক্টিভ সাইটে যখন আরেকটা মলিকুল অ্যাবজর্ব হতে যাচ্ছে তখন তাদের মধ্যে কোনো ল্যাটারাল ইন্টারাকশন থাকবে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি না। হ্যাঁ, পরের যে মলিকুলটা যখন আসছে সে কিন্তু একটা ইন্টারাকশন ফিল করবে, সেখানে এনথালপি অফ অ্যাডজর্পশনটা কিন্তু সারফেস কভারেজ থিটার একটা ফ্র্যাকশন হবে। তাহলে ফাইনাল আমরা যেটা আসছে সেটা হচ্ছে এই, যেটা আমরা ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মটাকে আমি কনক্লুড করেছি এইরকম ভাবে যে অলদো ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম suffers from several limitations, it is the starting point of all other more improved adsorption isotherms. Langmuir was awarded the Nobel Prize in 1932 for his work concerning surface chemistry. আমরা এই যে আজকে যে পার্টটাকে কভার করলাম তার উপরে বেশ করে আমরা চারটে নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছি। প্রথম তিনটে নিউমেরিক্যাল প্রবলেমে আমরা সলিউশন দিয়ে দিয়েছি, সলিউশন মানে আমি উত্তরটাকে দিয়ে দিচ্ছি, পরেরটা দিইনি, যেটা ছাত্রদেরকে করার জন্য অনুরোধ করছি। প্রথম যে প্রবলেমটা সেটা পার্টিকুলারলি ওই রেসিডেন্স টাইম ক্যালকুলেট করার প্রবলেম, আর পরেরগুলোতে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মটা বিভিন্ন ফর্মে রেখে সেখান থেকে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এর ভ্যালু এবং সেইখান থেকে যে ওই যে মনোলেয়ার তৈরি হওয়ার জন্য যে ফুল মনোলেয়ার তৈরি হওয়ার জন্য কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে কতখানি ভলিউমের গ্যাস অ্যাবজর্ব দিয়ে সেই ক্যালকুলেশন করার প্রবলেম, এগুলোকে ছাত্রদেরকে করতে বলছি, করে জাস্ট কনফিডেন্স গ্যাদার করার চেষ্টা করতে বলছি। তাহলে আমরা আজকে কি পড়লাম? In this lecture, we have discussed various aspects of Langmuir adsorption isotherm. We have started with the assumptions of this theory, followed by derivations of the adsorption isotherm for simple non-dissociative, non-competitive case. We have represented the results graphically, different type of plots আমরা এঁকেছি. Then we have entered into complicated cases that include dissociation and competition. এবং এই কম্পিটিশনটা যে বেসিক্যালি ইনহিবিশনের ক্ষেত্রে, মানে পার্টিকুলারলি হেটেরোজিনাস ক্যাটালিসিস, সেখানে ইনহিবিশনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখেছি। We have ended with the short discussions on the limitations of Langmuir adsorption isotherm. And last but not the least, we have given some numerical problems for the student which may be useful for examination purpose. তো আজকে আমরা এখানে শেষ করছি। পরের দিন আমরা ওই গ্যাসের অ্যাডজর্পশন অন সলিড সারফেস সেই পার্টটাকে শেষ করব। তার জন্য আমরা বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মটাকে নিয়ে কথাবার্তা বলবো। তারপরে এই অ্যাডজর্পশন আইসোথার্মগুলো ল্যাংমুর এবং বিইটি সেখান থেকে কি করে সারফেস কভারেজ বের করতে হয় থিটা, সেটাকে দেখবো। এবং আরেকটা নতুন কনসেপ্ট আলোচনা করবো, সেটা হচ্ছে আইসোস্টেরিক হিট অফ অ্যাডজর্পশন। আজকে এই পর্যন্ত থাক।